হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ দ্য ভিডিও। ধন্যবাদ। চলো গল্পটি শুরু করা যাক। আরে আরে জিমিন, কান্না করছো কেন? আমি কোথায় তোমাকে বকলাম? আমি তো জাস্ট তোমাকে বোঝাতে চেষ্টা করছি যে এখন যদি আমি না আসতাম তাহলে এই ছেলেগুলো তোমার সাথে কি করতে পারতো, তুমি বুঝতে পারছো? না না না, তুমি আমাকে বকা দিয়েছো। তুমি আমাকে বকা দিয়েছো, তুমি খুব খারাপ। জিমিন, কান্না করে না প্লিজ, কান্না করে না। দেখো আমি তোমাকে বকছি না, আমি তো জাস্ট তোমাকে বোঝাচ্ছি। এখন যদি আমি না আসতাম এই দুটো ছেলে তোমার সাথে কি করতে পারতো তুমি জানো? তোমার কত বড় ক্ষতি হতে পারতো। আচ্ছা এখন তুমি কান্না থামাও আর আমার সাথে চলো। তুমি এখানে থেকো না, এখানে থাকা তোমার জন্য মোটেও সেফ নয়। চলো আমার সাথে চলো। তোমাকে যদি এভাবে তোমার বোন দেখে না তাহলে তো আমার খবর আছে। কেন তোমার খবর আছে কেন? আমার আপু তো দুষ্টু লোকেদের শাস্তি দেয়, ভালো লোকেদের কিছু বলে না। তাহলে তোমার খবর আছে কেন? তুমি কি কিছু খারাপ কাজ করেছো? না জিমিন, আমি কোনো খারাপ কাজ করিনি, কিন্তু তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় তোমার আপু তোমাকে আমার সাথে দেখলে মনে করবে আমি সত্যিই কিছু খারাপ করেছি, তাও তোমার সাথে। আমি আমি কি অবস্থায় আছি? হ্যাঁ হ্যাঁ, আমি কি অবস্থায় আছি? আমি তো একদম ঠিকই আছি। আমার আবার কি হয়েছে? এই বলে জিমিন নিজেকে চেক করতে শুরু করে। তখন জিমিন দেখে যে জিমিনের জামার একটি হাতা ছিঁড়ে গেছে। তা দেখে জিমিন বলে, ও হ্যাঁ, আমার তো জামাটা ছিঁড়ে গেছে। এই অসভ্য দুটোর জন্য এটা হয়েছে। এখন আমি কি করব? তে আপু যদি এটা দেখে ভীষণ বকাবকি করবে, রাগারাগি করবে। আমি কি করব এখন? তুমি এখন আমার সাথে আমার রুমে চলো, তারপর দেখছি কি করা যায়। কেন? আমি তোমার রুমে যাব কেন? আগে চলো তারপর বলছি। এ বলেই সুগা জিমিনের হাত ধরে টানতে টানতে নিজের বুক করা রুমে নিয়ে যায়। আসলে সুগা এই রুমটা বুক করেছিল নিজের জন্য। সুগা তো কত ঘুমপ্রিয় মানুষ তোমরা তো জানোই। সুগা এই জন্য এই রুমটা বুক করেছে যাতে ও বোর ফিল করলে এখানে সে রেস্ট নিতে পারে। এখন সেটা অন্য কাজেও লেগে গেল। জিমিন, তুমি এখানে চুপ করে বসো আর আমি তোমাকে যে ওষুধটা খেতে দিচ্ছি সেটা চুপচাপ খেয়ে নাও, ঠিক আছে? কিসের ওষুধ? আর তুমি আমাকে কেনই বা ওষুধ খেতে দিচ্ছ? আমি তো অসুস্থ নই। ও জিমিন, এত কথা জিজ্ঞেস করছো কেন? তুমি তো গুড গার্ল তাই না? আর গুড গার্লরা বড়দের কথা শোনে, আর আমি তোমার বড়, তাই আমি যে ওষুধটা দিচ্ছি সেই ওষুধটা চুপচাপ খেয়ে নাও। তারপর সুগা জিমিনকে সে ওষুধটা দেয় আর জিমিনও চুপচাপ ওষুধটা খেয়ে নেয়। আসলে সুগা জিমিনকে যে ওষুধটা দিয়েছিল সেটা হচ্ছে হ্যাংওভারের ওষুধ। সুগা এই ওষুধটা আয়ুর জন্য কিনেছিল, এখন সেটা জিমিনের কাজে এসে পড়লো। জিমিন, তুমি এখানে কিছুক্ষণ রেস্ট নাও, আমি বাইরেই আছি। আর হ্যাঁ, তুমি কোথাও যাবে না, এই অবস্থাতে তো নাই। আমি কাউকে একটা দিয়ে একটা ড্রেসের ব্যবস্থা করে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, তারপর তুমি তোমার ড্রেসটা চেঞ্জ করে বাইরে এসো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু তুমি বেশি দূরে যেও না, আমার খুব ভয় করে। আমি বেশি দূরে যাচ্ছি না, আমি খুব কাছাকাছি থাকবো। এই বলে সুগা রুম থেকে বেরিয়ে যায়। পার্টি শেষ, সবাই সবার মতো বাসায় ফিরে গেছে। অবশ্য সবাই সবার মতো যায়নি, কেউ না কেউ কারো না কারো সাহায্যেই গেছে। তে ক্লাবের একটি রুমে বসে আছে। ওর হাতে থাকা ল্যাপটপটি চেক করছে আর একবার রাগী দৃষ্টিতে উদঙের দিকে তাকাচ্ছে আর কিছুক্ষণ পর সামনে থাকা ছেলেগুলোর দিকে। তে রাগে চোখ লাল হয়ে আসছে। তে কি বলবে কিছুই বুঝতে পারছে না। তে রাগী দৃষ্টিতে উদঙের দিকে তাকিয়ে বলে, ওয়াং, এসবের মানে কি? সরি বস, আমি জানি না সত্যি এইসব কখন কিভাবে হয়েছে, আমি বুঝতেই পারিনি। আমি তো ওইখানে উপস্থিত ছিলাম, হঠাৎ করে জিমিন ম্যাডাম যে উঠে কোন দিকে চলে গেল বুঝতে পারিনি। ততক্ষণে খুঁজে আসতে আসতে আপনি চলে এসেছেন। এক্সকিউজ দাও বন্ধ করো ওয়াং। সব দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে গেছিলাম, বেশি না তো, মাত্র আধা ঘন্টার জন্য। আর এই আধা ঘন্টার মধ্যে এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না। তোমাকে আমি দায়িত্ব দিয়ে গেছি কিসের জন্য? সরি বস, আর এমনটা হবে না, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। এটাই লাস্ট ওয়ার্নিং। এবারের মতো আমি সবটা ছেড়ে দিলাম, কিন্তু পরের বারে ক্ষমা চাওয়ার জন্য তুমি নিজেই থাকবে না। এই বলেই তে ল্যাপটপটা ধুয়ে ছেলেগুলোর সামনে যায়। ছেলেগুলো তো অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে আর
পাশে থাকা দুটি ছেলে থরথর করে ঘামছে। এসি রুমে থাকার পরেও ওরা ঘামছে। তোদের সবাইকে আমি কি দায়িত্ব দিয়েছিলাম? তখন ছেলেগুলোর মধ্যে একটি ছেলে বলে, বস আপনি বলেছেন যে আমরা যাতে ওই ন্যান্সি আর আয়ু নামের মেয়েটার উপর নজর রাখি, ওদেরকে অল টাইম গার্ড দিই, ওদেরকে প্রোটেক্ট করি। এক্স্যাক্টলি, তাহলে তোরা ঠিক কি করছিলি? তখন আরেকটি ছেলে উত্তর দেয়, বস আমরা তো আপনার কথা মতো ওদেরকে গার্ড দিচ্ছিলাম। যখন দেখলাম যে ওরা আপনার সাথে আছে তখন আর আমরা ওকে গার্ড দিইনি, আমরা আমাদের মতো পার্টি এনজয় করছিলাম। বুঝলাম, তোরা তোদের মতো পার্টি এনজয় করছিলি, কিন্তু তোদের গ্রুপে দুজন আমার লোকের দিকে নজর দিয়েছে। তোদেরকে তো আমি আগে ওয়ার্ন করে দিয়েছিলাম যে আমার গ্রুপে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। তোদেরকে বলে দিয়েছিলাম তোদের যত খরচ লাগে সম্পূর্ণটা আমি বহন করব, তোদের যা যা চাই সম্পূর্ণটা আমি দেব। তাহলে তোদের সাহস কি করে হলো আমার লোকের দিকে হাত দেওয়ার, তাও আবার আমার বোনের দিকে? কি বলছেন বস? কিন্তু আপনি সেদিন ওয়ান করার পর থেকে তো আমরা আর কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাইনি, কারণ আমাদের সম্পূর্ণ চাহিদা আপনি পূরণ করছেন। তাহলে আমরা কেনই বা খারাপ পথে হাঁটতে যাব বা খারাপ কাজ করতে যাব? আমরা তো আপনার প্রতি লয়াল। এক্স্যাক্টলি লয়াল, বাট সেটা সবাই না। এই বলেইতে তার কোমর থেকে গান বের করে সাথে সাথে সামনে থাকা ওই 6টি ছেলের মধ্যে থেকে 2টি ছেলের কপাল বরাবর শুট করে দেয়, আর সাথে সাথে ছেলে দুটি মাটিতে পড়ে যায়। অন্যরা তো অবাক হয়ে তেরের রূপ দেখছে যে কি হলো, কেনই বা তে এসব করলো, কিছুই বুঝতে পারছে না। তখন ওদের মধ্যে একজন জিজ্ঞেস করে, বস এটা আপনি কি করলেন? ওদেরকে মারলেন কেন? ওদেরকে মারার আমার যথেষ্ট কারণ আছে। এখন বলতো, তোরা যখন পার্টি করছিলি এই দুটো জানোয়ারের বাচ্চা ঠিক কোথায় ছিল? বস ওরা তো আমাদের সাথেই ছিল, পরবর্তীতে ওদের দুজনের নাকি ওয়াশরুমে যাওয়ার ছিল, তাই ওরা সেখান থেকে উঠে চলে যায়। তারপর ওরা 1 ঘন্টা পরে আসে। কেন বস হঠাৎ করে এই প্রশ্ন? তোরা কখনো শুনেছিস কারো ওয়াশরুমে 1 ঘন্টা সময় লাগে? ওরা এতক্ষণ ওদের সেন্সেই ছিল না, এই 1 ঘন্টা ওরা অজ্ঞান হয়ে পড়েছিল। আর কেন জানিস? ওরা আমার বোনকে টার্গেট করেছিল। আমার বোনকে ওদের নোংরা নজরের শিকার বানাতে চেয়েছিল, কিন্তু সেই সময় আমার এক পরিচিত এসে আমার বোনকে বাঁচিয়ে নিয়েছে। আর এই জন্যই ওরা এখন এখানে পড়ে আছে। আর ওদেরকে আমি এই কারণে মেরেছি, কারণ ওরা আমার কলিজায় হাত দিয়েছে। আমার কলিজাতে যে হাত দেয় তাকে আমি এই পৃথিবীতে রাখি না। তের কথা শুনে ছেলেগুলো আর কিছুই বলতে পারলো না। আসলেই তো তে যা বলছে ঠিকই বলছে। তারপর তের হাতের ইশারায় উদোয়াং আর ছেলেগুলো সেখান থেকে চলে যায়। ঠিক সেই সময় তের ফোনে একটা ফোন আসে। হ্যাঁ নিকাই বল। বস একটা ইনফরমেশন দেওয়ার ছিল। সেহুন এবার বোধহয় কোনো বড় সড়ো প্ল্যান করছে। আজকে ও একটা কলগার্লকে হায়ার করেছে। ও বোধহয় আপনাদেরই কাউকে টার্গেট করতে চাইছে। এই কলগার্লকে দিয়ে ও নতুন কোনো প্ল্যান করছে। প্লিজ আপনারা সাবধানে থাকবেন। কলগার্ল? কিন্তু সেহুন কলগার্ল কেন হায়ার করলো? সাথে সাথে তের মাথায় চট করে একটা কথা আসে। তে সাথে সাথে হাইনিংকাইকে বলে, হাইনিংকাই ফোনটা রাখ। আমি বুঝতে পেরেছি যে সেহুন কি করার চেষ্টা করছে। এ বলেইতে ফোনটা রেখে উদাংকে ডাকতে শুরু করে। সাথে সাথে উদাং সেখানে উপস্থিত হয়। আজকে পার্টিতে যারা যারা এসেছিল তারা কে কার সাথে গেছে? বস জিমিন আর ওয়ান ম্যাম আর জেহুব স্যার ওরা 3জন সেফলি বাড়ি পৌঁছে গেছে। আমি আমাদের লোক দিয়ে ওদেরকে সেফলি বাড়ি পৌঁছে দিয়েছি। আর মিস্টার সুগা, মিস্টার ইউনো আর মিস্টার বোগাম ন্যান্সি আর আয়ু ম্যামকে দিতে গেছে। আর কাইম স্যার গেছে লিসা ম্যামকে নিয়ে জাঙ্গুক স্যারদের বাসায়। আর কি? আর মিনহো স্যার গেছে যিশু ম্যাডামকে ওনার বাড়িতে পৌঁছে দিতে। কিন্তু আমি মিস্টার জিয়নকে কোথাও খুঁজে পাইনি। হোয়াট? জাঙ্কুককে খুঁজে পাওনি মানে? ও কি ক্লাবে ছিল না? আসলে বস আমি যখন জিমিন ম্যামকে খুঁজতে গেছিলাম তারপরে ফিরে এসে দেখি জাঙ্কুক স্যার আর টেবিলে নেই। উনি কোথায় গেছে আমি শিওর জানি না। তুমি জানো না, আর এই খবরটা তুমি এখন আমাকে বলছো? সত্যি তুমি একটা অপদার্থ। এই বলেই তে তার ল্যাপটপটা আবার চেক করতে শুরু করে। সবগুলো সার্ভিলেন্স ক্যামেরাতে চেক করতে শুরু করে যে জাঙ্কুক কোথায় কোথায় গিয়েছে আর কি কি করেছে।
প্রথমে দেখে যে তে যখন মিটিংয়ে চলে যায় তখন জাংকুকও তার কাছে আসতে চায়, কিন্তু পরবর্তীতে আয়ু তাকে নিয়ে বাইরে চলে যায়। তারপর তে সেই ফুটেজ রেখে বাইরের ক্যামেরার ফুটেজ চেক করতে শুরু করে, যেখানে দেখা যাচ্ছে যে আয়ু জাংকুককে প্রপোজ করছে। তা দেখে তের বুকটা ধুপ করে ওঠে, তের বুকে ভীষণ যন্ত্রণা করছে, তের চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, তের চোখের জল টলটল করছে, কিন্তু তে নিজেকে দমিয়ে রেখেছে। ঠিক সেই সময় আবার দেখে যে জাংকুক আয়ুকে রিজেক্ট করে দিচ্ছে, তাতে তের ঠোঁটের কোণে একটা হাসি ফুটে ওঠে। তের চোখের পানি যেন নিমিষেই উধাও হয়ে যায়। তে নিজের মনে একটা শান্তি অনুভব করে। তারপর দেখে যে জাংকুক রাগে ফুঁসতে ফুঁসতে আবার ক্লাবের ভিতরে চলে এসেছে। তারপর তে পরে ফুটেজটা চেক করে, যেখানে দেখে যে জাংকুক বসে বসে ড্রিঙ্কস করছিল। তখন একটা মেয়ে ওর কাছে আসে আর ওর উপরে পড়ে যাওয়ার নাটক করে ওর ড্রিঙ্কসকে কিছু একটা মিশিয়ে দেয়। তা দেখে তে এবার বুঝতে পারে যে সেওনি হয়তো এই গার্লটাকে হায়ার করেছে জাংকুককে ডাক দেওয়ার জন্য। এবং আবার তে ফুটেজ চেক করতে দেখে যে মেয়েটা জাংকুককে নিয়ে কোনো একটা রুমে চলে যায়। তা দেখে তে আর এক মুহূর্ত দাঁড়ায় না, তার লোকেদের নিয়ে সেই রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হ্যাঁ, রিসেপশন থেকে ওই রুমের কিটা নিয়ে আসো। ওকে বস। এই বলে উদোয়াং রিসেপশনে চলে যায় আর সেখান থেকে জাংকুক যে রুমে আছে সেই রুমের একটা ডুপ্লিকেট কি নিয়ে চলে আসে। তে ততক্ষণে ওই রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। উদোয়াং দরজা খুলে দিলেই তে ভিতরে ঢুকে দেখে যে জাংকুক অচেতন অবস্থায় পড়ে আছে এবং মেয়েটি ওর উপরে ঝুঁকে আছে, কিছু করার চেষ্টা করছে। তা দেখে তে ভীষণ রেগে যায় আর মেয়েটির চুলের মুঠি ধরে জাংকুকের উপর থেকে সরিয়ে মেঝেতে ফেলে দেয় আর নিজের বন্দুকটা বের করে সাথে সাথে মেয়েটির মাথায় পরপর 3টা গুলি চালিয়ে দেয়। তা দেখে উদোয়াং অবাক হয়, কিন্তু কিছুই বলার সাহস পায় না। তে উদোয়াংকে হাতের ইশারায় জাংকুককে উঠাতে বলে আর গাড়িতে বসাতে বলে। উদোয়াংও ঠিক তাই করে, জাংকুককে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে এবং তের গাড়িতে উঠিয়ে দেয়। হ্যাঁ, তুমি মেনশনে ফিরে যাও, আজকে আমি মেনশনে যাব না, উনিয়ংকে বলে দিও। তাহলে বস, আপনি এত রাতে কোথায় যাবেন? দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। উদোয়াং আর কোনো কথা বলার সাহস পায়নি। তে জাংকুককে নিয়ে গাড়ি চালিয়ে একটি অ্যাপার্টমেন্টের সামনে এসে গাড়িটা দাঁড় করায় এবং গাড়ি থেকে নেমে এসে জাংকুককে নিয়ে উপরে চলে যায় আর ওখানকার একজন সিকিউরিটি গার্ডকে গাড়ি পার্ক করতে বলে দেয়। তে জাংকুককে নিয়ে লিফটে উঠে পড়ে। উফ, জাংকুক সোজা হয়ে দাঁড়াও, এভাবে গায়ের উপরে ঝুঁকে ঝুঁকে পড়ছো কেন? তুমি না মাফিয়া কিং? তাহলে তুমি এত সহজে কিভাবে ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেলে? তোমাকে একজন ড্রাগ দিয়ে দিল আর তুমি সেটা বুঝতেই পারলে না? ড্রাগ? আমাকে কে ড্রাগস দেবে? আমাকে ড্রাগস দেওয়ার মতো কারো এত সাহস হয়নি। আমাকে কেউ ড্রাগস দেয়নি তো, আমি তো জাস্ট ড্রিঙ্কস করেছি ওই আয়ুর জন্য। আয়ু আমাকে আজকে কি বলেছে জানো? ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো ওকে বোনের চোখে দেখি, আমি তো ওকে কখনো উল্টাপাল্টা কিছুই চিন্তা করিনি। ও কিভাবে আমাকে নিয়ে এটা চিন্তা করলো বলো তো? আমি তো শুধু পরীকে ভালোবাসি। আই লাভ পরী। জাংকুকের এমন কথায় তের হার্টবিট ফাস্ট হয়ে যায়। তে সাথে সাথে বলে, তুমি পরীকে ভালোবাসো, রাইট? কিন্তু পরী তো মারা গেছে। তাহলে? না না না, তুমি মিথ্যা কথা বলছো। পরী মারা যায়নি তো, পরী আমার কাছেই আছে, আমার পরী আমার কাছে আছে। জানো, এই হচ্ছে পরী। আমি জানি ও কোনো একটা কারণে আমার কাছে এটা স্বীকার করছে না, কিন্তু একদিন না একদিন ও এটা আমার কাছে নিশ্চিত স্বীকার করবে যে ওই আমার পরী। আমি আমার পরীকে চিনতে এতটাও ভুল করব না। জাংকুকের কথা শুনে তের হার্টবিট প্রচুর পরিমাণে বেড়ে যায়, মনে হচ্ছে ওর হার্ট এখনই ব্লাস্ট করবে। ঠিক সেই সময় তে দেখে যে লিফটের দরজা খুলে গেছে। তে জাংকুককে নিয়ে তার অ্যাপার্টমেন্টে চলে যায়। এটা আমরা কোথায় এসেছি? এটা কার বাসা? এটা আমার বাসা, আমি এখানে থাকি। ও, তা তুমি কে? আর তুমি এখানে থাকো কেন? আমি কে তুমি চিনতে পারছো না? আমি তে। তে? কোন তে? ও হ্যাঁ, আমার তে। তুমি আমার তে, আমার পরী, তাই না?
আজকের গল্পটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। আইনি।